প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। তো আমরা আমাদের ইকোনমিক্সের একটা কোর্স দিচ্ছিলাম, যেটা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স। এটা হলো আমাদের চ্যাপ্টার 2। আমরা সব মিলে আজকে 7 নাম্বার লেকচারে আছি। তো আমাদের চ্যাপ্টারের নাম আমরা দেখেছিলাম থিওরিস অফ ব্যালেন্স অফ পেমেন্ট। তো আমরা আজকে যেসব টপিকগুলো আলোচনা করতে চাই সেগুলো আমাদের ফার্স্ট টপিকটা এখানে আমরা দেখছি যে মনিটারি মেজার্স অফ কারেক্টিং ব্যালেন্স অফ পেমেন্টস ইমব্যালেন্সেস। তো যদি ব্যালেন্স অফ পেমেন্টে ইমব্যালেন্স থাকে তাহলে সেক্ষেত্রে মনিটারি মেজার্স কি কি থাকতে পারে যার ভিত্তিতে ব্যালেন্স অফ পেমেন্টকে আমরা কারেক্ট করতে পারি অথবা ফেভারেবল করতে পারি। নেক্সট আমরা বলছি যে নন মনিটারি মেজার্স অফ কারেক্টিং ব্যালেন্স অফ পেমেন্ট ইমব্যালেন্সেস। মনিটারি মেজার্স বাদে আমাদের নন মনিটারি কি কি মেজার্স আছে যেগুলো দিয়ে আমরা ব্যালেন্স অফ পেমেন্টকে ফেভারেবল করতে পারি সেটা আমাদের এখানে দেখানো হবে। নেক্সট আমরা বলছি যে টার্মস অফ ট্রেড এন্ড ব্যালেন্স অফ পেমেন্ট, অর্থাৎ টার্মস অফ ট্রেডের সঙ্গে ব্যালেন্স অফ পেমেন্টের কোনো সম্পর্ক আছে কিনা সেটা আমরা সবশেষে ব্যাখ্যা করব। তো আমাদের ফার্স্ট টপিকে আমরা আসি। আজকের এই টপিকগুলো পড়লে আমাদের মোটামুটি চ্যাপ্টার 2 শেষ হয়ে যাবে। তো এরপরে আমরা চ্যাপ্টার 3 তে যাব। তো আশা করি সবাই এই লেকচারগুলো দেখবে এবং বই থেকে নিজেরা তাদের নোটসগুলো প্রস্তুত করে নেবে যদি প্রয়োজন হয়। তো এখন আমরা আসি, আমরা বলছি যে মনিটারি মেজার্স কি কি আছে যেগুলো থেকে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট যদি ইমব্যালেন্স থাকে, ইমব্যালেন্স বলতে আমরা এখানে মূলত যে নেগেটিভ যে শব্দটা সেটা ইউজ করি, যেটাকে আমরা বলি আনফেভারেবল। যদি আনফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট থাকে তাহলে প্রত্যেকটা গভর্নমেন্টেরই তাদের হিউজ টাস্ক থাকে যে এটাকে কারেক্ট করার জন্য। তো আমরা দেখি এখানে কোন কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করলে আমাদের এই মনিটারি মেজার্স এর কোন কোন টুলস গুলো ব্যবহার করলে আমরা ব্যালেন্স অফ পেমেন্টকে ইমব্যালেন্স থেকে ব্যালেন্সের দিকে নিয়ে যেতে পারি। তো আমাদের ফার্স্ট টপিক যেটা আমরা দেখছি সেটাকে আমরা বলছি ডিফ্লেশন। তো আমরা ডিফ্লেশনের যদি আরেকটা শব্দ আমাদের কাছে বেশি পরিচিত যেটাকে আমরা বলি উল্টো, যেটা ডিফ্লেশনকে আমরা বলি ইনফ্লেশন। ডিফ্লেশনের যে বিপরীত যেটা সেটাকে আমরা বলি ইনফ্লেশন। তো ইনফ্লেশনটা আমরা জানি যে ওভার দ্য টাইম বা গ্রাজুয়ালি যখন প্রাইস লেভেল ইনক্রিজ করে, নট নেসেসারিলি যে হঠাৎ করে বেড়ে গেল বা হঠাৎ করে কমে গেল, এটাকে আমরা ইনফ্লেশন বা প্রাইস রিডিউস বলি না। কনসিস্টেন্টলি যখন প্রাইস ইনক্রিজ করে বা কনসিস্টেন্টলি যখন প্রাইস ডিক্রিজ করে তখন আমরা শুরুরটাকে বলি ইনফ্লেশন এবং পরেরটাকে বলি ডিফ্লেশন। তো আমরা যদি বলি যে ডিফ্লেশন যখন হয় তখন আমরা জানি ইকোনমিতে প্রাইস লেভেল কমে যায়। তো প্রাইস লেভেলের সঙ্গে আরো অনেক কিছু আমরা জানি যে এখানে ফল করে, কিন্তু আমাদের এখানে মেইন টার্গেট হলো প্রাইস লেভেল নিয়ে। তো যদি আমাদের ডিফ্লেশন হয় তাহলে কিভাবে ব্যালেন্স অফ পেমেন্টকে কারেক্ট করা যায়। তো এই যে ডিফ্লেশন, এই ডিফ্লেশনটা আমাদের ইকোনমি যে খারাপ অবস্থায় আছে সেজন্য না, এই ডিফ্লেশনটা আমরা করতে চাই মূলত ব্যালেন্স অফ পেমেন্টকে কারেক্ট করার জন্য। তো যেহেতু আমরা ডিফ্লেশনটা নিজের থেকে ডেকে আনতে চাই তাহলে সেক্ষেত্রে কিভাবে ব্যালেন্স অফ আমাদের এই যে ডিফ্লেশনটা গভর্নমেন্ট ক্রিয়েট করতে পারে। এটা কোনো গভর্নমেন্টই চাইবে না যে ইকোনমিতে ডিফ্লেশন থাকুক, কারণ আমরা জানি প্রাইস লেভেল কমে গেলে প্রোডিউসারদের মোটিভেশন থাকে না মার্কেটে। অর্থাৎ প্রাইস লেভেল যখন কমে তখন আমরা জানি যে প্রফিট মোটিভ প্রোডিউসারদের কমে যায়, কারণ আমরা জানি যে রেভিনিউ যদি কমে যায় তাহলে তাদের প্রফিট মোটিভও কমে যায়, কারণ রেভিনিউ আর কস্টের ডিফারেন্স থেকে আমরা পাই প্রফিট। তো রেভিনিউটা আমাদের পজিটিভ, পজিটিভ টার্মটা যদি কমে যায়, পি ইনটু কিউ করলে যদি কমে যায় তাহলে সেক্ষেত্রে দেখা যাবে প্রফিটটা কমে যাবে। তো এখন আমরা বলছি এজন্য দেখা যায় যে যখন এই একেবারে সরকার যখন একেবারে শেষমেশ তার করার কিছু থাকে না তখন সেই সব পলিসি নিতে পারে। সেক্ষেত্রে সে কি করতে পারে, আমরা বলছি যে এখানে আমাদের এই ডিফ্লেশন সে ক্রিয়েট করার জন্য সে কি করে। তারপরের এক্সাম্পলে আমরা পরে আসি যে ডিফ্লেশন দিয়ে কিভাবে ব্যালেন্স অফ পেমেন্টকে কারেক্ট করা যায়। তার আগে আমরা দেখে আসি যে ডিফ্লেশন সরকার কিভাবে ক্রিয়েট করতে পারে। আমরা বলছি সেন্ট্রাল ব্যাংক বাই রেজিং দ্য ব্যাংক রেট। এখন আমরা যদি বলি যে ব্যাংক রেট বা ইন্টারেস্ট রেট যদি বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, ব্যাংকগুলো সেন্ট্রাল ব্যাংক থেকে কম লোন নিবে বা আমরা যদি বলি যে তখন আমরা যদি বলি যে তখন ব্যাংক রেটটাও বেড়ে যাবে। তো যদি বেড়ে যায় তাহলে অ্যাভেলেবল মানি ইকোনমিতে কমে যাবে, অর্থাৎ ইনভেস্টমেন্ট ইকোনমিতে কমবে। যদি ইকোনমিতে ইনভেস্টমেন্ট কমে তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি ইনভেস্টমেন্ট কমে যায় তাহলে আমরা জানি যে সেখানে আমাদের এমপ্লয়মেন্ট কমবে। তো এমপ্লয়মেন্ট যদি কমে যায় তাহলে ইকোনমিতে ইনকাম ফল করবে। ইনকাম যদি ফল করে আমরা বলছি যে জনগণের হাতে কম মানি আছে, ফলে জিনিসপত্রের দামের উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, অর্থাৎ দাম কমার একটা টেন্ডেন্সি তৈরি হবে। এটা আমাদের গেল ব্যাংক রেট দিয়ে। আবার আমরা বলছি যে বাই সেলিং দ্য সিকিউরিটিজ, বন্ড সিকিউরিটি এসব যদি গভর্নমেন্ট সেল করে দেয় জনগণের কাছে তাহলে জনগণের কাছ থেকে সরকার টাকা তুলে নিচ্ছে। তো যদি সরকার টাকা তুলে নেয় তাহলে সেক্ষেত্রে কি হবে, জনগণের কাছে বন্ড আছে, বন্ড দিয়ে ধর আমি জিনিসপত্র কিনতে পারছি না, ফলে দেখা যাবে কি জিনিসপত্রের জন্য কম টাকা মার্কেটে অ্যাভেলেবল আছে, ফলে সেক্ষেত্রে দেখা যাবে কি জিনিসপত্রের দাম কমে যাবে। এরপর আমরা বলছি ওপেন মার্কেট, এই যেগুলো বন্ডস সিকিউরিটিজ যেখানে সেল হয় সেগুলোকে আমরা বলি ওপেন মার্কেট। এরপরে আমরা বলছি যে বাই আদার্স মেথডস ক্যান রিডিউস দ্য ভলিউম অফ ক্রেডিট ইন দ্য ইকোনমি, অর্থাৎ কোনোভাবে যদি ইকোনমির যে অ্যাভেলেবল যে লিকুইড মানি আছে জনগণের হাতে খরচ করার জন্য সেটা যদি আমরা কোনোভাবে তুলে নিতে পারি সেক্ষেত্রে দেখা যাবে ইকোনমিতে ডিফ্লেশন ক্রিয়েট হতে পারে। এখন
যদি ডিফ্লেশন ক্রিয়েট হয়, আমরা বলছি ইকোনমিতে প্রাইস লেভেলের উপরে একটা ডাউনওয়ার্ড প্রেসার আছে, অর্থাৎ প্রাইস লেভেল কমে গেছে জিনিসপত্রের, গুডস এন্ড সার্ভিসের। যদি গুডস এন্ড সার্ভিসের প্রাইস কমে, তাহলে সেক্ষেত্রে আমি যদি বলি আমার এখন ফরেন কারেন্সি দরকার, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি গুডস এন্ড সার্ভিসের প্রাইস কমে যায়, তাহলে আমার গুডস গুলো বাইরের দেশে যেয়ে বেশি বেশি সেল হবে। তো যখন বেশি বেশি সেল হবে, তখন আমি বলছি আমার এক্সপোর্ট বাড়বে। তো এক্সপোর্ট বাড়লে কথা হলো যে কতটুকু ভলিউম বাড়বে আর কতটুকু প্রাইস ফল করেছে। যদি দেখা যায় যে প্রাইস অনেক বেশি ফল করেছে কিন্তু এক্সপোর্ট ভলিউম অতটা বাড়েনি, ইট ডিপেন্ডস অন দ্য ইলাস্টিসিটি অফ দ্য গুডস, অর্থাৎ আমার গুড গুলো বাইরের দেশে কিরকম চাহিদা আছে সেটার উপরে ডিপেন্ড করে। তো সেক্ষেত্রে কি হয়, যদি আমার প্রাইস যা ফল করেছে তার সাথে যদি এক্সপোর্ট ভলিউম বাড়ে, তো সেক্ষেত্রে দেখা যাবে কি যে আমাদের আর্নিংটা বাড়বে, এক্সপোর্ট থেকে আর্নিং বাড়বে, ফলে দেখা যাবে যে ফরেন কারেন্সির আর্নিং বাড়লে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট কারেকশনের দিকে যাবে। অর্থাৎ আমরা বলছি যে কারেন্ট অ্যাকাউন্টে আমাদের তখন পজিটিভের দিকে যেতে পারে, বা কারেন্ট অ্যাকাউন্ট ভালোর দিকে গেলে দেখা যাবে কি ওভারঅল সেটার ইমপ্যাক্ট ব্যালেন্স অফ পেমেন্টের উপরে পড়বে। ফলে দেখা যাবে আগের চাইতে আমার ব্যালেন্স অফ পেমেন্ট যদি নেগেটিভ থাকে সেটা রিকভার করছে ধীরে ধীরে, বা সেটা রিকভার করছে। তো এখন কথা হলো যে এই যে আমাদের প্রাইস রিডিউস করলে আমি যে এক্সপোর্ট বাড়বে, এখানে একটা কোশ্চেন আছে। যদি আমি দেখি যে প্রাইস কম, সেক্ষেত্রে প্রোডিউসারদেরই মার্কেটে টেন্ডেন্সি থাকে না বেশি বেশি গুডস প্রোডিউস করা। সেজন্য এটা আমাদের জন্য একটু অ্যাম্বিগিউয়াস আর কি, যে এই পলিসি নিলে সবসময় কাজ করবে কিনা এটা আমরা পুরোপুরি শিওর না। আর এখানে ডিপেন্ড করে যে আমার গুড গুলো বাইরের দেশে ইলাস্টিসিটি কেমন সেটার উপরে একটা ডিপেন্ডেন্সি আছে। যদি আমরা বলি গার্মেন্টস এর প্রাইস কমিয়ে দেওয়া হলো, তো সেক্ষেত্রে দেখা যাবে কি যে গার্মেন্টস এর প্রাইস কমিয়ে দিলেই যে আমার গার্মেন্টস এর যারা প্রোডিউসার আছে তারা মার্কেটে থাকবে, এটা কিন্তু নট নেসেসারিলি শিওর। তো এখন আমরা আসি, কারণ এখানে অনেক ইনএফিশিয়েন্ট প্রোডিউসার আছে, তাদের প্রাইস কমালে কিন্তু ওই যে তাদের কস্ট যে খুব বেশি কমবে সেটা আমরা বলতে পারি না। তো এরপরে আমরা আসি আমাদের ডিপ্রিসিয়েশন। আমরা জানি যে দুটো টার্ম এখানে আমাদের আছে, একটাকে আমরা বলি এপ্রিসিয়েশন আর একটাকে আমরা বলি ডিপ্রিসিয়েশন। তো ডিপ্রিসিয়েশন শব্দের অর্থ কি? আমরা বলছি যে এইটা আমাদের মূলত কারেন্সির সঙ্গে কম্পেয়ার করা হয়, যে ভ্যালুটা বাড়িয়ে দেয়া আর ভ্যালুটা কমিয়ে দেয়া। তো সরি, এটাকে আমরা বলছি কমে যাওয়া। কমিয়ে দেয়াটাকে আমরা পরে ব্যাখ্যা দিব। তো আমরা বলছি যে ডিপ্রিসিয়েশন অর্থ হলো কারেন্সির ভ্যালু কমে যাওয়া, আর অ্যাপ্রিসিয়েশন অর্থ হলো কারেন্সির ভ্যালু বেড়ে যাওয়া। যেমন আমি যদি বলি যে আগে $1 দিয়ে 80 টাকা পাওয়া যেত, এখন $1 দিয়ে 100 টাকা পাওয়া যায়। যখন আমরা বলছি $1 দিয়ে 80 টাকা পাওয়া যেত, তখন আমার কারেন্সির ভ্যালু বেশি ছিল। আর যখন আমি বলছি যে $1 দিয়ে 100 টাকা পাওয়া যায়, তাহলে আমার এখন কারেন্সির ভ্যালু কমে গেছে। কমে গেছে বলে আমাকে বেশি টাকা পাওয়া যাচ্ছে, আমার ডলার কম পাচ্ছি, আমি কারেন্সি আমার বেশি লেগে যাচ্ছে। যেমন 80 টাকা দিয়ে $1 পেতাম, এখন 100 টাকা লাগছে আমাকে $1 কিনতে, তাহলে আমার কারেন্সির ভ্যালু কমে গেছে। কারেন্সির ভ্যালু কমে যাওয়াকে আমরা বলি ডিপ্রিসিয়েশন। এটা মার্কেট বেসড, এটা আমরা চ্যাপ্টার 3 তে যে এটা আমরা ডিটেইলস আলোচনা করব। এগুলো আমরা এখানে ডিটেইলস আলোচনা করব। তো আমরা বলছি যে কারেন্সির ভ্যালু যখন কমে যায় তখন তাকে আমরা বলি ডিপ্রিসিয়েশন। তো যখন মার্কেট ভ্যালু অনুযায়ী যখন কারেন্সির ভ্যালু কমে যায়, কেন কমে সেগুলো আমরা ডিটেইলস আলোচনা করব চ্যাপ্টার 3 তে। তো যখন আমরা বলছি যে এই কারেন্সির ভ্যালু কমে যায়, তো কারেন্সির ভ্যালু কমে গেলে তখন আমার যে দ্রব্য সেবা সামগ্রী সেগুলো বাইরের দেশে যে চিপার হয়ে যায়, অর্থাৎ সস্তা হয়ে যায়। যদি চিপ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কি হবে, আমার এক্সপোর্ট বাড়ে। যেমন আমরা একটা এক্সাম্পল দেই, আমরা এই এক্সাম্পল আগেও দিয়েছি। তো আমরা বলেছিলাম যে ধরলাম আমেরিকা বাংলাদেশ থেকে সাপোজ জিনিসপত্র কেনে, তো সেক্ষেত্রে বলছি কি আমরা যে সে $1 দিয়ে 80 টাকা সমান ধরলাম পোশাক পায়, এখন সে $1 দিয়ে 100 টাকা সমান পোশাক পায়, অর্থাৎ তার আরো 20 টাকা সমান এক্সট্রা পোশাক সে পাচ্ছে এখান থেকে। কারণ কি? কারণ কারেন্সির ভ্যালু কমে গেছে। এখানে কিন্তু এমন না যে আমার গুডস এন্ড সার্ভিসের ভ্যালু কি হচ্ছে, আমরা বলছি যে ডলারের ভিত্তিতে আমার কারেন্সির ভ্যালু কমে গেছে। ফলে দেখা যাচ্ছে কি আগে সে $1 দিয়ে যে পরিমাণ গুডস এন্ড সার্ভিস পেত, তার বিনিময়ে এখন সে $1 দিয়ে আরো বেশি গুডস এন্ড সার্ভিস পায়। ফলে কি হবে? ফলে দেখা যাবে যে আমেরিকার ইম্পোর্ট বাড়বে, আমার যে গার্মেন্টস এর সেই গার্মেন্টস সে বেশি বেশি পেতে চাইবে, ফলে আমেরিকার ইম্পোর্ট বাড়বে। তো আমেরিকার ইম্পোর্ট বাড়া অর্থ কি? আমার এক্সপোর্ট বাড়া। তো আমার যখন এক্সপোর্ট বাড়বে তখন আমার ফরেন কারেন্সির আর্নিংও বেড়ে যাবে। তো যখন আমার ফরেন কারেন্সির আর্নিং বাড়বে তখন আমি শিওরলি আমি বলছি যে আমার যে রিজার্ভ অ্যাকাউন্ট আছে সেটা ফুলে ফেপে বড় হবে। তো ফলে দেখা যাবে কি যে আমার যে ব্যালেন্স অফ পেমেন্টের যে ডিসইকুইলিব্রিয়াম ছিল, ব্যালেন্স অফ পেমেন্ট যে আনফেভারেবল কন্ডিশনে ছিল সেটা এখন ফেভারেবল ব্যালেন্সের দিকে যেতে থাকবে। তো এরপরে আমরা আসি আমাদের পরের টপিক, যেটাকে আমরা বলছি ডিভ্যালুয়েশন। তাহলে আমরা দুটো শব্দ ইউজ করেছি, এখানে একটা বললাম ডিপ্রিসিয়েশন আর এখানে আমরা বলছি ডিভ্যালুয়েশন। তো ডিপ্রিসিয়েশন আর ডিভ্যালুয়েশনের মধ্যে ডিফারেন্স কি? ডিপ্রিসিয়েশনটা হলো অটোমেটিক প্রসেসে কারেন্সির ভ্যালু কমে যাওয়া, সেটা আমরা ব্যাখ্যা দিব আমাদের চ্যাপ্টার 3 তে। আর ডিভ্যালুয়েশন অর্থ হলো জোর করে কারেন্সির ভ্যালু কমিয়ে দেয়া। তো জোর করে কিভাবে কারেন্সির ভ্যালু কমানো যায়? আমরা জানি যে এটা একটা সেন্ট্রাল অথরিটি আছে এবং ইচ্ছা করলে সবসময় করা যায় না, সেগুলো আমরা আমাদের পরবর্তী চ্যাপ্টারগুলোতে আলোচনা করব। তো এখন আমরা বলছি এই যে ডিভ্যালুয়েশন, এই ডিভ্যালুয়েশন অর্থ হলো আমি যখন দেখছি যে আমার কারেন্সির ভ্যালু কমে যাওয়াতে আমার এক্সপোর্ট আর্নিং বেড়ে গেছে। শুধু এক্সপোর্ট আর্নিং না, কারেন্সির ভ্যালু কমে গেলে দেখা যায় যে আমার ফরেন যে রেমিটেন্স সেটাও বেড়ে যায়। কেন বেড়ে যায়?
যেমন আমরা যদি বলি যে আমরা পত্রিকায় সবসময় একটা টার্ম দেখি যে অবমূল্যায়ন, যে সরকার এবার মুদ্রার অবমূল্যায়ন করেছে। তো যদি সরকার মুদ্রার অবমূল্যায়ন করে, আমাদের পত্রিকাগুলো এটাকে নেগেটিভলি ইউজ করে যে মুদ্রার অবমূল্যায়ন করেছে। অর্থাৎ মুদ্রার অবমূল্যায়ন অর্থ কি, আমার মুদ্রার ভ্যালু যা তার চেয়ে কমিয়ে দেয়। যেমন কমিয়ে দেয় কি, যেমন আগে আমরা বলেছিলাম যে $1 দিলে 80 টাকা পাওয়া যায়, এখন $1 দিলে 100 টাকা পাওয়া যায়। তো যখন আমি $1 100 টাকা পাই, তার অর্থ কি আমার কারেন্সির ভ্যালু কমে গেছে, কারণ এখন বেশি বেশি পে করতে হচ্ছে। 100 টাকা যেহেতু আমি বলছি, আগে 80 ছিল। তো এখন যদি গভর্নমেন্ট এই যে তার কারেন্সির অবমূল্যায়ন করে, তখন কেন অবমূল্যায়ন করে? যেমন আমরা বলছি যে এটা বেশিরভাগ দেখা যায় যে কোরবানির ঈদের সময় হয়, সরকার অবমূল্যায়ন করতে চায়। তারপরে আবার দেখা যায় যে রোজার ঈদে হয়, আবার অনেক ক্ষেত্রে পূজার সময় হয়, সেটা বাংলাদেশের ক্ষেত্রে কম, ইন্ডিয়ার কলকাতার ক্ষেত্রে বা ইন্ডিয়ার ক্ষেত্রে এটা দেখা যায় যে নানা রকম উৎসবের সময় এটা হয়ে থাকে। তো মূলত গভর্নমেন্টের টেন্ডেন্সি কেন তৈরি হয় যে এই উৎসব বা এই সময়গুলোতে কেন এরকম সরকার টাকার মূল্য কমিয়ে দিতে চায়? যেমন ধরলাম কেউ একজন সাপোজ সৌদি আরবে থাকে, তো সেখান থেকে সে সেই দেশের মুদ্রা এখানে ভাঙাচ্ছে। তো সৌদি রিয়েল আমরা জানি, তো যদি 1 রিয়েল সমান আগে পেত সে 100 টাকা, অর্থাৎ এখন যদি পায় সে, কোরবানির সময় সরকার ভ্যালু কমিয়ে দিয়েছে, অর্থাৎ 1 রিয়াল সমান এখন সে পাচ্ছে 110 টাকা। তাহলে কোন সময় সে বেশি রেমিটেন্স, অর্থাৎ কোন সময় সে বেশি রিয়েল বাংলাদেশে পাঠাতে চাইবে? তাহলে আমরা বলছি কি যে 100 টাকার সময় যা পেত তার চেয়ে 110 টাকা, সে 10 টাকা এক্সট্রা পাচ্ছে। তাহলে এই সময় সে বেশি বেশি রিয়েল বাংলাদেশে পাঠাতে চাইবে। ফলে দেখা যাবে কি যে এই সময়গুলোতে আমাদের ফরেন রিজার্ভ অনেক বেশি বেড়ে যায়। কোরবানির ঈদ বা রোজার সময় বা এই সময়গুলোতে দেখা যায়, ঈদের সময় বা নানা রকম অনুষ্ঠানের সময় দেখা যায় যে সরকারের ফরেন রিজার্ভ অনেকটা বেড়ে যায়, অর্থাৎ এই সময় ফ্লোটা অনেক বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমরা বলছি কি, যদি কারেন্সির ভ্যালু কমে যায় তাহলে আমার এক্সপোর্টও বাড়ে, আবার রেমিটেন্সও বাড়ে, আবার বাইরে থেকে ইনভেস্টমেন্টও বাড়ে, কারণ তারা এখন কম ডলার ভাঙিয়ে বেশি বেশি টাকা পাচ্ছে। ফলে দেখা যাচ্ছে কি যে কম ডলার দিয়ে সে এখন তার বড় বড় প্রজেক্ট নিতে পারছে, কারণ এখানে তার সে বেশি টাকা সমান, সে ডলার ভাঙিয়ে বেশি বেশি টাকা পাচ্ছে। তো ফলে দেখা যায় যে বাইরের থেকে একটা ক্যাপিটাল ইনফ্লো হয়, অর্থাৎ ক্যাপিটাল বাংলাদেশ থেকে ফ্লাই করে না, অন্য দেশ থেকে আমার দেশে ক্যাপিটাল আসে। তো এই জন্য আমাদের গভর্নমেন্টের কাছে ডিভ্যালুয়েশন একটা গুরুত্বপূর্ণ টুলস। এই ডিভ্যালুয়েশন করার জন্য গভর্নমেন্ট কি করে? তো ডিভ্যালুয়েশন করার জন্য মূলত গভর্নমেন্ট করে, সে ওই তার কাছে ফরেন রিজার্ভের প্রয়োজন হয়। যে ফরেন রিজার্ভ যদি তার কাছে থেকে থাকে তাহলে সে ডিভ্যালু করতে পারে। কিভাবে? যেমন আমরা যদি বলি যে গভর্নমেন্ট এখন বলছে যে আমি এখন টাকার দাম কমিয়ে দিতে চাই, তাহলে টাকার দাম কমিয়ে দিতে গেলে কি করতে হবে? মার্কেটে টাকা ছাড়তে হবে, আর মার্কেট থেকে কি তুলে নিতে হবে? ডলার তুলে নিতে হবে। তো এই সময় গভর্নমেন্ট কি করে? মূলত সে ফরেন এক্সচেঞ্জকে বাই অ্যান্ড সেল করে। যেমন আমি যদি বলি সে এখন ডলার তাহলে কিনে নিচ্ছে মার্কেট থেকে। ডলার যখন কিনে নেবে তখন ডলার রেয়ারার হয়ে যাবে, অর্থাৎ ডলার কমে যাবে আর টাকা বেড়ে যাবে, মার্কেটে টাকার ফ্লো বেড়ে যাবে। তাহলে ডলার আর টাকা যদি আমি এখন কম্পেয়ার করি, তাহলে আগে যে পরিমাণ ডলারের ভিত্তিতে টাকা ছিল, এখন টাকার পরিমাণ বেড়ে গেছে, ডলার কমে গেছে। কারণ কি? কারণ আমরা বলছি সরকার মার্কেটে টাকা ছেড়ে দিয়েছে, ডলার তুলে নিয়েছে। তাহলে কি হবে? তাহলে দেখা যাবে কি যে টাকার দাম কমে যাবে, ডলারের দাম বেড়ে যাবে। তো যদি ডলারের দাম বেড়ে যায় তাহলে সরকারের সেই উদ্দেশ্য সফল হয়েছে, কারণ সে ডিভ্যালু করতে চেয়েছে। আবার যদি বলি সে টাকার দাম বাড়াতে চায়, তাহলে সে কি করবে? মার্কেট থেকে টাকা তুলে নেবে, তাহলে টাকা রেয়ার হয়ে যাবে, অর্থাৎ টাকা কমে যাবে। আর আমরা বলছি যে তখন ডলারের সাপ্লাই মার্কেটে বেড়ে যাবে, তখন ডলারের দাম কমে যাবে। তো কোনো গভর্নমেন্টে আমরা দেখি না যে সে মার্কেটে তার নিজস্ব কারেন্সির ভ্যালু বাড়িয়ে দেয়। কারণ নিজস্ব কারেন্সির ভ্যালু বাড়ালে আমাদের এক্সপোর্ট কমে যায়, তারপরে আমাদের ইম্পোর্ট বেড়ে যায়, তারপরে দেখা যায় যে আমাদের রেমিটেন্স কমে যায়, এরকম নানা সমস্যা দেখা দেয়। তো এটা ফরেন রিজার্ভের উপরে আমাদের ব্যাড ইম্প্যাক্ট ফেলে। ফলে কোনো গভর্নমেন্টে চায় না যে তার কারেন্সির ভ্যালু বেড়ে যায়, সবসময় সে চায় তার কারেন্সির ভ্যালু কমে যায়। কারেন্সির ভ্যালু কমে গেলে দেখা যায় যে এক্সপোর্ট বাড়ে, রেমিটেন্স বাড়ে, এরকম নানা সুবিধা সে ব্যালেন্স অফ পেমেন্টে পেয়ে থাকে। তো যদি ডিভ্যালু করে তাহলে দেখা যায় কি আমার কারেকশন, ব্যালেন্স অফ পেমেন্টে আমার কারেকশন হয়, অর্থাৎ ইমব্যালেন্স থাকলে সেটা এখন ব্যালেন্সের দিকে যেতে চায় বা ফেভারেবল ব্যালেন্স অফ পেমেন্ট হতে পারে। তো এরপরে আমরা আসি এক্সচেঞ্জ কন্ট্রোল। তো এক্সচেঞ্জ কন্ট্রোল কি? মূলত এখানে যারা আমদানিকারক আর রপ্তানিকারক আছে, হয়তো এটা গভর্নমেন্টের লিস্টেড যে তোমরা আমদানি করবা, তোমরাই রপ্তানি করবা। তো এই ক্ষেত্রে গভর্নমেন্ট কি করে? এই ক্ষেত্রে গভর্নমেন্ট একটা রেস্ট্রিকশন বসিয়ে দেয়। রেস্ট্রিকশন কি? যে যদি বলে যে ফরেন এক্সপোর্টার যারা আছে তাদেরকে বলে তোমরা বাইরের দেশ থেকে যা আর্ন করবা, অর্থাৎ এক্সপোর্ট করলে আমার আর্নিং আসে ফরেন কারেন্সি, সব আমার কাছে রিজার্ভ থাকবে। অর্থাৎ ফরেন কারেন্সি যা আছে সব আমার কাছে, অর্থ বাংলাদেশ ব্যাংকের কাছে রিজার্ভ থাকলো। এবার বাংলাদেশ ব্যাংক রেশনিং করে দিল। রেশনিং অর্থ কি? যে তুমি একজন ইম্পোর্টার, তুমি এর চাইতে বেশি ইম্পোর্ট করতে পারো। তাহলে ইম্পোর্ট যদি আমি কম করি, আমাকে যদি ইম্পোর্ট রেশনিং করে দেওয়া হয়, এক্সচেঞ্জ কন্ট্রোল করে, তাহলে দেখা যাবে কি আমাকে কম কম পরিমাণ সে ডলার দিল যে তুমি এই পরিমাণের বেশি ইম্পোর্ট করতে পারবে। তাহলে আমি এক্সপোর্ট থেকে আর্ন করছি আর সরকার জোর জবরদস্তি করে আমাকে ইম্পোর্ট বেঁধে দিয়েছে। ফলে দেখা যাচ্ছে কি আমার ইম্পোর্টটাকে সে কমিয়ে দিয়েছে। আর এক্সপোর্ট যা করো করো, তাতে আমার কোনো বাধা নেই, কিন্তু ইম্পোর্টটা আমি কমিয়ে দিলাম, তার অর্থ কি আমার রিজার্ভ কম আছে। ফলে দেখা যাচ্ছে কি, দেখা যাবে তখন আমাদের ওই ব্যালেন্স অফ পেমেন্ট কারেকশনের দিকে যেতে পারে। তো এই মূলত এটা, এই যে এক্সচেঞ্জ কন্ট্রোল, এটা সচরাচর দেখা যায় না। এর একেবারে যখন একটা ইকোনমি খারাপ অবস্থার দিকে যেতে থাকে তখন এরকম কন্ট্রোল আসে।
তো দেখা যায় কি, কারণ এখানে আমি এক্সচেঞ্জটা আমি দেখছি কি যে আমার যে ফরেন রিজার্ভ কম, এটার কমের যে কস্টটা কি, সেই কস্ট বিশ্লেষণের চাইতে আমি যে পরিমাণ রেমিটেন্স পেয়েছি তার ভিত্তিতে আমি রেশন করে দিচ্ছি যে তুমি এর বেশি ইম্পোর্ট করতে পারবে না। তার অর্থ কি, কিভাবে এক্সপোর্ট ভলিউম বাড়ানো যায়, কিভাবে আমার পলিসি নিলে আমার ফরেন রিজার্ভটা ভালোর দিকে যাবে, সেই পলিসি বাদ দিয়ে আমি জাস্ট যতটুকু আর্ন করছি তার ভিত্তিতে আমি অনুমতি দিচ্ছি যে তুমি এর বেশি ইম্পোর্ট করতে পারবে না। ফলে দেখা যাচ্ছে কি যে এখানে আমাদের এই পলিসিটা আমাদের খুব বেশি ইকোনমিতে এফেক্ট করে না এবং এটা দীর্ঘমেয়াদে ইকোনমির জন্য একটা খারাপ ইম্প্যাক্ট ফেলে। কারণ আমার তখন ইকোনমি ভালোর দিকে না যেয়ে ঠিক ওই একই কন্ডিশনে বসে থাকে বছরের পর বছর। তাহলে এটা আমরা বলছি যে লং রানে যে আমি এরকম পলিসি কখনো নিতে পারি না। এটা হয়তো শর্ট রান, ভেরি শর্ট রানে আমার এই পলিসি কার্যকরী হতে পারে। তো এরপরে আমরা আসি, এখানে কোশ্চেন থাকলে আমরা পরে আসবো। নন মনিটারি মেজার্স অফ কারেক্টিং ব্যালেন্স অফ পেমেন্ট ইমব্যালেন্সেস। তো মনিটারি মেজার্স বাদে এগুলোকে আমাদের ফিসকাল টুল আর কি গভর্নমেন্টের। তো ফিসকাল টুল আমরা সব ক্ষেত্রেই বলবো না, আমরা দেখি যে কোনগুলোকে আমরা ফিসকাল টুল বলতে পারি। তো ফিসকাল পলিসি জানি আমাদের গভর্নমেন্টের আয় ব্যয়ের সঙ্গে যেগুলো রিলেটেড সেগুলোকে আমরা বলি এগুলো বেশিরভাগই আমাদের ফিসকাল টুলের মধ্যেই পড়ে। তো আমরা জানি যে গভর্নমেন্টের আয় ব্যয়ের সঙ্গে যেগুলো রিলেটেড সেগুলোকে আমরা ফিসকাল টুল বলি। গভর্নমেন্টের আয় ব্যয়ের সঙ্গে আমাদের ট্যারিফ, ট্যাক্স, সাবসিডি এগুলো আমাদের ব্যয়ের সঙ্গে রিলেটেড, সাবসিডি আয়ের সঙ্গে রিলেটেড, ট্যারিফ, ট্যাক্স এগুলো গভর্নমেন্টের রিলেটেড। তারপরে আমরা জানি যে গভর্নমেন্টের আয় ব্যয়ের সঙ্গে কি কি আছে, আমরা জানি যে মূলত হলো ট্যাক্স, ট্যারিফ এগুলো। আর ব্যয়ের সঙ্গে কি কি আছে, ব্যয়ের সঙ্গে আছে গভর্নমেন্টের সাবসিডি আছে, তারপরে আমরা বলছি যে গভর্নমেন্টের কনসাম্পশন আছে, ইনভেস্টমেন্ট আছে এগুলো। তো আমরা দেখি এর মধ্যে কোনগুলো আমাদের, কোন টার্মগুলো আমাদের এই ব্যালেন্স অফ পেমেন্টকে কারেকশনের জন্য আমাদের প্রয়োজন। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্ট বলছি ট্যারিফ। ট্যারিফ মূলত কি, ট্যারিফ মূলত এটা বর্ডারে বসানো হয় এবং বাইরের থেকে যেসব গুড আমাদের দেশে আসে সেই সব গুডের উপরে ট্যারিফ বসানো হয়। ট্যারিফ ইজ এ ওয়ান কাইন্ড অফ ট্যাক্স। তাহলে ট্যাক্সটা কি, যে তোমার গুড যদি আমার দেশে আসে তাহলে তোমার প্রত্যেকটা গুডের এই ভলিউম বা তোমার যে পরিমাণ ভ্যালু আছে সেই ভ্যালুর উপরে আমি এত % ট্যাক্স দিয়ে দিলাম। যেমন ধরলাম গভর্নমেন্ট বলে দিল যে যদি জাপান থেকে গাড়ি আসে তো সেই গাড়িতে আমার রোড এগুলো ইউজ করবে, তো রোড এগুলো ইউজ করলে রোডের আমার ক্ষয়ক্ষতি আছে বা এগুলো পরিবেশের জন্য ক্ষতি করবে, তার জন্য আমাকে ট্যাক্স দিতে হবে কারণ এটার কারেকশনের প্রয়োজন আছে। আমি রোড ভালো করতে গেলে আমার খরচ আছে, পরিবেশকে কিওর করতে গেলে আমার খরচ আছে, নতুন টেকনোলজি আনতে হবে, সেক্ষেত্রে আমার খরচ আছে। তো সেক্ষেত্রে গভর্নমেন্ট কি করে, এদের উপরে ট্যাক্স বসায়। ট্যাক্সটা যখন আমরা বলছি সীমানায় বসানো হয় তখন তাকে আমরা বলি ট্যারিফ। এখন আমরা বলছি যে বাইরের দেশ থেকে যেসব গুড আসে সেই সব দেশের উপরে গুডের ক্ষেত্রে মূলত ট্যারিফটা বসানো হয়। আর আমরা ডোমেস্টিক যেসব গুডগুলো আছে বাইরের দেশে যায় এক্সপোর্টেড গুড, সেগুলোর উপরেও ট্যাক্স বসানো হয়। তো সেটাকে আমরা ট্যারিফ বলি না, সেটাকে আমরা বলি ট্যাক্স, কারণ ডোমেস্টিক্যালি যেটা শব্দটাকে মূলত আমরা ট্যাক্স হিসাবে ইউজ করি, আর বাইরের দেশ থেকে যেসব গুডগুলো আসে বর্ডারে সেক্ষেত্রে আমরা ট্যারিফ ইউজ করি। তো এখন কথা হলো যে এই যে ট্যারিফ বসানো হয়, তাহলে ট্যারিফ বসালে কি হয়? যেমন বললো, আমরা বললাম যে ভলিউমের উপরে বসাতে পারে, যে কি পরিমাণ কোয়ান্টিটি আসছে তার উপরে বসানো যায়, আবার বলা যায় যে এর ভ্যালু কত তার উপরে বসানো যায়। যেমন সরকার বললো যে জাপান থেকে যদি গাড়ি আসে এবং প্রত্যেকটা গাড়ির দাম যদি 100 টাকা করে হয় সাপোজ, তো সেই গাড়ির উপরে আমরা 10% ট্যাক্স বসিয়ে দিলাম। অর্থাৎ প্রত্যেকটা গাড়ি তোমার আসলে তোমার যা ভ্যালু হবে তার উপরে আমি 10% ট্যাক্স বসাবো। আবার বলে দিল যে সাপোজ ধরলাম যে তোমার গাড়ি আসে, প্রত্যেকটা গাড়ির উপরে আমি 100 টাকা করে বসিয়ে দিলাম ট্যাক্স সাপোজ। তাহলে আমরা বললাম কি যে আমরা ভলিউমের উপরেও বসাতে পারি, আবার আমরা কোয়ান্টিটির উপরেও বসাতে পারি, ভ্যালুর উপরে বসাতে পারি, আবার কোয়ান্টিটির উপরে বসাতে পারি। কি পরিমাণ কোয়ান্টিটি আসবে তার উপরে বসানো যায়, আবার কি পরিমাণ ভ্যালু আসছে তার উপরে ট্যারিফ বসানো যায়। তো এখন কথা হলো ট্যারিফ কি সেটা আমাদের গুরুত্বপূর্ণ না, আমাদের গুরুত্বপূর্ণ ব্যাপার হলো ট্যারিফ ইম্পোজ করলে কিভাবে আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট ফেভারেবল কন্ডিশনে যাবে। তো আমরা জানি যে ট্যারিফ যখন বসানো হবে তখন গুডসের প্রাইস এমনি বেড়ে যাবে। যেমন আমি যদি বলি যে সাপোজ ইন্ডিয়া থেকে বাংলাদেশে ডিম আসে, মুরগির ডিম, তো আমরা ধরলাম মুরগির ডিমের দাম ইন্ডিয়াতে 5 টাকা, বাংলাদেশে 10 টাকা। তো যদি আমি বলি যে ফ্রিলি যদি এখানে মুভ করতে পারতো ইন্ডিয়ার টিম বাংলাদেশে, তাহলে বাংলাদেশের টিম কেউ খেত না। কারণ আমাদের সেম গুডের প্রাইস যদি আমাদের ডিফারেন্স কম হয় তাহলে আমি অবশ্যই আমি বেশি দামে কিনবো না। তাহলে আমি বেশি দামে কিনলে আমাকে সবাই ইরেশনাল বলবে, অর্থাৎ আমার বিহেভিয়ার ইজ নট রেশনাল। তো সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে আমি যখন কম দামের ডিম কিনবো তখন বাংলাদেশের ডিম শিল্প ধ্বংস হয়ে যাবে। তো গভর্নমেন্ট বলছে যে এই ক্ষেত্রে কি করা যায়, তো গভর্নমেন্ট বললো যে ভাই এখন ইন্ডিয়া থেকে যে ডিম আসবে সেই ডিমের উপরে আমি প্রত্যেকটা ডিমের উপরে 6 টাকা করে বসিয়ে দিলাম বা 5 টাকা করে বসিয়ে দিলাম ট্যারিফ। তো প্রত্যেকটা ডিম যখন 5 টাকা করে ট্যারিফ বসিয়ে দিবে তখন ডিমের প্রাইস অটোমেটিক বেড়ে যাবে। ডিমের প্রাইস যদি আমি 6 টাকা বসাই তাহলে কেউ আর ইন্ডিয়ান ডিম পারচেজ করবে না, তখন সবাই বাংলাদেশের ডিম পারচেজ করবে। ফলে দেখা যাবে 6 টাকা করে বসালে 6 যোগ 5, তখন বাংলাদেশের মার্কেটে সে প্রাইস হয়ে যাবে 11। আর যদি বাংলাদেশের ডিমের দাম না বাড়ে 10 টাকাই থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি ইন্ডিয়ান ডিমটা কস্টলি হবে আর বাংলাদেশের ডিমটা আমরা বলছি যে রিলেটিভলি লোয়ার প্রাইসে আমরা পাচ্ছি। ফলে দেখা যাবে কি যে আমার ডোমেস্টিক ইন্ডাস্ট্রি তখন ফ্লারিশ করবে। এই যে আমাদের যে
ডিমের যে শিল্প বা ডিমের যে ফার্ম যেগুলো আছে সেগুলো আমাদের ফ্লারিশ করবে। তো সেক্ষেত্রে আমরা বলছি যদি আমাদের ট্যারিফ বসানো হয় তাহলে প্রাইস বেড়ে যায়। তাহলে প্রাইস বেড়ে গেলে সেগুলোকে আমার মার্কেটে এসে মোর কম্পিটিশন ফেস করতে হয়। যখন মোর কম্পিটিশন ফেস করতে হয় তখন আমরা বলছি যে আমার ইম্পোর্ট ফল করে, কারণ আমি এমন ভাবে ট্যারিফ বসিয়েছি যাতে আমার মার্কেটটাকে ধ্বংস করতে না পারে সে। তাহলে দেখা যাচ্ছে কি যদি ট্যারিফ বসানো হয় তাহলে আমার ইম্পোর্টের ভলিউম কমে যায়। ইম্পোর্টের ভলিউম কমে গেলে তাদেরকে আমার কম পে করতে হয়, কারণ আমি যদি বলি ইন্ডিয়া থেকে ডিম আনলে ইন্ডিয়া বললো তুমি আমাকে ডলার দাও, আমি তোমার টাকা নিব না, কারণ তোমার টাকা আমার মার্কেটে চলে না, তুমি ডলার দিলে তাও আমার জন্য চলে, অথবা তুমি আমাকে রুপি দাও। তখন আমি বললাম আমি তো রুপি নেই, তাহলে তুমি এক কাজ করো, তুমি ডলার নাও, তুমি রুপিতে ভাঙিয়ে নিও। তখন বললো ফাইন, আই এগ্রি উইথ ইউ। তখন আমরা বললাম কি, তাহলে দেখলাম কি যখন আমরা ইম্পোর্ট করি তখন আমাদের কিন্তু যে ফ্লো, আমাদের যে রেমিটেন্স, আমাদের যে ফরেন যে কারেন্সি সেটা আমাদের পে করে দিতে হচ্ছে। তো ফরেন কারেন্সি রিজার্ভ আমাদের কমে যায় ইম্পোর্ট করলে। তো যখন আমরা দেখছি যে এরকম ইম্পোর্টের উপরে ট্যারিফ বসানো হচ্ছে, ইম্পোর্ট প্রাইস বেড়ে গেছে, ফলে দেখা যাচ্ছে কি যে আমাদের ইম্পোর্ট গুলো আগের চাইতে এখন কস্টলি হয়ে যাওয়াতে, আমার এখন ইম্পোর্ট কমে যাওয়াতে দেখা যাচ্ছে কি আমাদের কম কম ফরেন কারেন্সি পে করতে হচ্ছে। তো কম কম ফরেন কারেন্সি পে করতে হলে যদি আমাদের এক্সপোর্ট বা ওর আদার্স যে আমাদের ক্যাপিটালের ফ্লো বা ইনকাম আছে সেগুলো যদি কমে না যায়, তাহলে দেখা যাবে কি আমাদের কারেন্ট ব্যালেন্স অফ পেমেন্ট ফেভারেবল কন্ডিশনে যাবে। এরপরে আমরা আসি আমাদের পরের টপিক, ইম্পোর্ট কোটা। তো ইম্পোর্ট কোটা বলতে আমরা কি বুঝি? কোটা অর্থ হলো যে যেমন আমরা যদি বলি যে দেখা যায় যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য আমাদের কোটা সিস্টেম আছে। তো সেই কোটা সিস্টেম কি? কোটা সিস্টেম হলো দেখা যায় যে এত পার্সেন্ট তাদের জন্য সংরক্ষিত, এইরকম আর কি। তো এই ক্ষেত্রে কোটাটা একটু অন্যরকম। এই ক্ষেত্রে কোটা হচ্ছে লিমিটেশন করে দেয়া। যেমন আমরা যেমন আমাদের এই কোটাগুলো কেমন, যে চান্স না পেলেও তাকে অত পার্সেন্ট কোটা যদি থেকে থাকে এবং সে কোনো ক্রমে টিকলে তাকে সেখানে চান্স দেওয়া হয়। যেমন আমরা জানি যে আমাদের আদিবাসী সম্প্রদায় বা এরা অনেকটা পিছিয়ে আর কি, আমাদের যে প্রপার এডুকেশন সিস্টেম সেখান থেকে তারা বেশ খানিকটা পিছিয়ে, এদের নানা ক্ষেত্রে সুবিধা আমরা এখানে দেওয়া হয়ে থাকে। কারণ আমরা জানি পিছিয়ে পড়া জনগোষ্ঠী ইকোনমির জন্য একটা বার্ডেন ক্রিয়েট করে। তো যদি তারা আমাদের মেইন স্ট্রিমে এসে ওয়ার্কফোর্সে ইনক্লুড হয় তাহলে দেখা যায় ওভারঅল ইকোনমির প্রোডাকশন বাড়ে। তো এখন আমরা বলছি যে যদি আমাদের এইরকম কোটা দেওয়া হয় তাহলে এক্ষেত্রে কোটাটা কিরকম? যেমন আমি বলে দিলাম যে ইন্ডিয়া থেকে যদি বাংলাদেশে ডিম আসে সর্বোচ্চ 100 ডিম আসতে পারবে, এর বেশি আসতে পারবে। তাহলে আমার কোটা কয়টা? 100টা। তো আমি বলে দিলাম যে ইম্পোর্ট কোটা যদি হয় 100, তাহলে এমন হতে পারে যে 100টা ডিম ফ্রিতেই আসবে, আর পরে যেগুলো আসবে সেগুলোর উপরে আমি হাই ট্যারিফ বসিয়ে দিব। তাহলে আমার ইম্পোর্ট কোটা এখানে 100টা, তারপরে আবার আমি ট্যারিফ বসিয়ে দিয়েছি ওগুলোর উপরে। আবার এমনও হতে পারে যে ইম্পোর্ট কোটা অর্থ হলো এই পরিমাণ আমি তোমার দেশ থেকে নিব, এর বাইরে আমি নিব না। যখন একেবারে ওইরকম সিলেক্ট করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তার বেশি কিন্তু তারা আর আমার দেশে পাঠাতে পারে। তো এরকম আবার ডিফারেন্ট পলিসি আছে যে এই পর্যন্ত নিব এরপরে ট্যারিফ, আবার বলা হয় থাকে যে এই পর্যন্ত নিব কিন্তু এর উপরে স্পেসিফিক ট্যারিফ একটু করে দিতে হবে, এর বেশি আমি আর নিব। তো এখন আমরা বলছি কি যে ইম্পোর্ট কোটা যদি আরোপ করা হয় তাহলে দেখা যায় যে কি পরিমাণ ম্যাক্সিমাম কোয়ান্টিটি বা কি পরিমাণ ভলিউম আমার দেশে আসবে অথবা ভ্যালু অফ গুডস আমার দেশে আসবে সেটা আমি সিলেক্ট করে দিয়েছি। তো সিলেক্ট করে দেওয়াতে কি হবে যে এর বেশি আর আমি ইম্পোর্ট করছি না, তার অর্থ কি আমার ইম্পোর্ট রেস্ট্রিকশন। তাহলে ইম্পোর্ট রেস্ট্রিকশন করে দিলে আমার পেমেন্টও রেস্ট্রিক্টেড হয়ে যাবে, অর্থাৎ আমার পেমেন্ট আর বেশি করতে হচ্ছে না। তাহলে পেমেন্ট আবার ফরেন কারেন্সিতে করতে হয়, তাহলে আমার এই কারেন্সি আর ওর বেশি আর প্রয়োজন হচ্ছে না। ফলে দেখা যাবে কি আমি চাইলে ইচ্ছা মতো ইম্পোর্ট করতে পারছি না। ফলে সেক্ষেত্রে কি হয়, ইম্পোর্ট যদি কমে যায় তাহলে আমার ফরেন কারেন্সির উপরে প্রেসার কমে যাবে। প্রেসার কমে গেলে আমি বলছি যে এই ফরেন কারেন্সির যে আমার যে আনফেভারেবল কন্ডিশনে ছিল সেটা এখন ফেভারেবল কন্ডিশনের দিকে যাবে। তো এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা আমরা বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি এমবার্গো। এমবার্গো মিন্স আমি বলছি ফুল ব্যান করে দেয়া একেবারে, আমি তার দেশ থেকে কোনো রকম গুডস নিতে চাই না। কিন্তু এখানে আবার সমস্যা আছে, ইন্টারন্যাশনাল রিলেশনের ক্ষেত্রে যদি আমি এমবার্গো বসিয়ে দিই তাহলে সে আমার কাছ থেকে কোনো গুডস নেবে না, এবং অন্যান্য দেশের ক্ষেত্রে এটা একটা ব্যাড সিগন্যাল ক্রিয়েট করে। যেমন আমরা যদি বলি যে আমাদের যে জিএসপি ফ্যাসিলিটি আমেরিকা তুলে নিয়েছিল, জেনারেলাইজড স্পেশালাইজড প্রেফারেন্স, তারপরে দেখা গেছে যে বাংলাদেশ থেকে এর আন্ডারে কি হতো যে স্পেশালাইজড প্রেফারেন্স দিলে আমার গুডস গুলো একটু কম ট্যারিফ দিয়ে আমেরিকাতে ঢুকতে পারতো। যখন সেটা তুলে নিয়েছে বলেছে যে আমার দেশের শ্রমিক সংঘ থেকে শুরু করে এইসব আমার গার্মেন্টস এ নেই, পরিবেশ খারাপ, সেই ভিত্তিতে সে আমার এই জিএসপি ফ্যাসিলিটি তুলে নিয়েছিল। ফলে জিএসপি ফ্যাসিলিটি তুলে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে বাংলাদেশের এক্সপোর্টার আমেরিকাতে বেড়েছে। কিন্তু এই যে সিগন্যালটা যে আমার অবস্থা খারাপ, গার্মেন্টস সেক্টরে শ্রমিকদের অবস্থা খারাপ, অর্থাৎ শ্রমিকদের যে স্বাস্থ্যগত দিক সেটা মেনটেন করা হয় না, তারপরে সেখানে প্রচুর হ্যাজার্ড আছে, তারপরে আমরা বলছি সেখানে কাজ করার যথেষ্ট রিস্ক আছে। তো এই রিস্ক ফ্যাক্টর গুলো আমেরিকা যখন চিন্তা করবে তখন অন্যান্য দেশে নড়ে বসবে যে সে কি এত খারাপ অবস্থায় সে প্রডিউস করে, তাহলে তো আমি ওর দেশ থেকে নিব না। অর্থাৎ তারা চায় যে আমার এখানের পরিবেশটা, অর্থাৎ ওয়ার্ক কন্ডিশন যেটা ওয়ার্ক এনভায়রনমেন্ট সেটা বেটার হবে। তো সেক্ষেত্রে একজন যদি এরকম খারাপ সিগন্যাল দেয় তাহলে সেক্ষেত্রে অন্যান্যরাও এরকম ব্যাড সিগন্যালটা পেয়ে যায়। সেক্ষেত্রে ইকোনমির জন্য আমাদের বা এক্সপোর্টের জন্য এটা একটা
খারাপ নজির তৈরি করে। তো সেক্ষেত্রে এখন আমাদের বাংলাদেশ এখনো বোধহয় বাংলাদেশকে জিএসপি ফ্যাসিলিটি আমেরিকা দেয়নি, কিন্তু আমাদের বোধহয় এখন সেকেন্ড হাইয়েস্ট এক্সপোর্ট হয় আমেরিকাতে। সম্ভবত এর আগের বছর গেছে জার্মানি, তারপরে ইন্ডিয়া। আর আমরা জানি যে লার্জেস্ট যে আমাদের অ্যামাউন্ট যদি ইউরোপিয়ান ইউনিয়ন ধরি তাহলে সেখানে সর্বোচ্চ ভলিউম, আর যদি সিঙ্গেল কান্ট্রি চিন্তা করি তাহলে সেক্ষেত্রে আমাদের জার্মানি ফার্স্ট, তারপরে আমাদের আমেরিকাতে যায় গার্মেন্টস এর সেকেন্ড হাইয়েস্ট এক্সপোর্ট। গার্মেন্টস এক্সপোর্ট আমরা জার্মানিতে পাঠাই আর কি। তো এরপরে আমরা আসি এক্সপোর্ট প্রমোশন। তো এক্সপোর্ট প্রমোশন হলো আমরা ভেরি সিম্পল, যেমন আমি যদি বলি যে আমার এক্সপোর্টেড ভ্যারাইটিস কম, বা আমার এক্সপোর্ট গুড গুলো বাইরের দেশে যে লেস কম্পিটিটিভ হয়ে যায় কারণ প্রাইস বেশি, তো সেই সবের জন্য গভর্নমেন্ট কি দিতে পারে? গভর্নমেন্ট বললো যে ঠিক আছে, আমি তো বাইরের দেশে আমার এগ্রিকালচারাল গুড বেশি যায়, তো এক কাজ করি আমি এখানে সাবসিডি দিয়ে দিই। তো সাবসিডি দিলে কি হবে? সাবসিডি দিলে দেখা যাবে গভর্নমেন্টের একটা বার্ডেন, সাবসিডি একটা বার্ডেন, কারণ গভর্নমেন্ট যখন সাবসিডি দেয় তখন দেখা যায় কি যে তার পকেট থেকে খরচ হয়ে যায়। যখন সাবসিডি দিয়ে দেয় তখন দেখা যায় গুডসের প্রাইস ফল করে। এগুলো আমরা মাইক্রো ইকোনমিক্স অনেক এক্সাম্পল দিয়েছি, যদি এখানে কনফিউশন থাকে আমরা আবার আসবো। তো যখন সে সাবসিডি দেয় তখন দেখা যায় যে গুডস গুলোর প্রাইস কমে যায়। তো গুডস গুলোর প্রাইস কমে গেলে, সাপোজ আমি যদি বলি বাংলাদেশের যে এগ্রিকালচারাল প্রোডাক্ট গুলো আছে সেগুলো দেখা যায় যে আফ্রিকান প্রোডাক্ট গুলোর সঙ্গে তার কম্পিট করতে হয়। তো আফ্রিকান প্রাইস যদি না কমে যায় এবং বাংলাদেশ যদি সাবসিডি দেয় তাহলে দেখা যাবে কি বাংলাদেশের গুডস গুলো এখন আমেরিকান মার্কেটে বেশি বেশি চলবে। তো কারণ তার এখন ডিমান্ড বাড়বে, কারণ রিলেটিভলি তার প্রাইস কমে গেছে। তো সেক্ষেত্রে কি হবে? আমার এক্সপোর্ট বেড়ে যাবে। তো এখানে সাবসিডি দেওয়ার জন্য প্রত্যেক গভর্নমেন্টের একটা, এটা আমরা জানি আইএমএফ এটা করতে দেয় না, কিন্তু তারপর আমরা জানি যে সাবসিডি দেওয়ার একটা টেন্ডেন্সি আছে। যেমন আমাদের যখন কৃষি ক্ষেত্রে হিউজ সাবসিডি দেওয়া হতো তখন আমাদের আমাদের আইএমএফ বলেছিল যে এই সাবসিডি দেওয়া যাবে না, কিন্তু আমাদের মতিয়া চৌধুরী তখন বলেছিল না, আমরা সাবসিডি দিব, তোমরা যদি কোনো রকম আমাদেরকে অসহযোগিতা করতে পারো, কিন্তু আমরা আমাদের সাবসিডি কন্টিনিউ করবো। তো এই যে আমাদের সাবসিডি কন্টিনিউ করা, এর একটা খারাপ দিক আছে আর ভালো দিক আছে। তো খারাপ দিকটা কি? গভর্নমেন্টের পকেট থেকে হিউজ একটা অ্যামাউন্ট বের হয়ে যায়, তো সেটা সে রাস্তাঘাট বা অন্যান্য ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসে সে ব্যয় করতে পারে। কিন্তু যদি আমি সাবসিডি দিই তার লং টার্ম বেনিফিট কি? যেমন আমরা একটা সময় দেখতাম যে আমাদের হিউজ পরিমাণ ফুড স্টাফ যেগুলো আমাদের বাইরের থেকে নিয়ে আসতে হতো, কিন্তু এখন আমরা দেখছি কি যেগুলো আমাদের নিজের দেশে কিন্তু আমরা অনেকটা খাদ্যের স্বয়ংসম্পূর্ণ। তাহলে এই যে আমাদের দেখা যায় কি যে যখন সাবসিডি দেওয়া হয় তখন আমাদের অনেক কৃষকই কিন্তু এখানে প্রডিউস করতে আগ্রহী হয় এবং একটা সময় তারা দক্ষ হয়ে যায়, দক্ষ প্রডিউসার হয়ে যায়। ফলে দেখা যায় কি যে ওই তখন একটা পর্যায়ের পরে যে আমাদের গভর্নমেন্টকে আর অত বেশি সাবসিডি দিতে হয় না, তারপরে কিন্তু আমাদের এগ্রিকালচার সেক্টর হিউজ সাবসিডাইজড। তো আমি দেখছি কি যে পরিমাণ সাবসিডি আমি দেই, আমার বাইরের দেশ থেকে কি তার চাইতে বেশি ইম্পোর্ট করতে হয়? যদি আমার সাবসিডি কস্ট কম হয় ইম্পোর্টের চাইতে, তাহলে আমি অবশ্যই কি করবো? অবশ্যই বলবো যে ঠিক আছে, তুমি আমার বাইরের দেশের উপরে নির্ভরশীলতা কমানোর জন্য আমি আমার দেশেই সব প্রডিউস করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি এটাকে সাবসিডাইজ করতে পারি। অথবা আমরা বলছি কি যে আমাদের দেখা যায় যে গার্মেন্টস এর যেসব প্রোডাকশন গুলো হয় সেখানে কিন্তু ট্যাক্স বেসটা অনেক কম, অর্থাৎ সেক্ষেত্রে কি হয় যে গভর্নমেন্ট তাদের কাছে কম ট্যাক্স চার্জ করে। তাহলে যদি কম ট্যাক্স চার্জ করে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি আমাদের গার্মেন্টস এর প্রাইসটা কিন্তু রিলেটিভলি কম থাকে, তাহলে গভর্নমেন্ট কিন্তু এখানে একটা ইনকাম লস হচ্ছে। এরপর আমরা বলছি যদি গভর্নমেন্ট নানা রকম মার্কেটিং ফ্যাসিলিটিস দিয়ে থাকে, তাহলে মার্কেটিং ফ্যাসিলিটিস দেওয়ার অর্থ কি? আমার গুডস গুলো বাইরের দেশে প্রমোটেড হবে, অর্থাৎ প্রমোশন যত বাড়বে তত দেখা যাবে কি আমার গুডস গুলো বাইরের দেশে বেশি চলবে। এরপর আমরা বলছি কি যে এখানে আমরা বলছি যে গভর্নমেন্ট এরপরে নানা রকমের যে লোন ফ্যাসিলিটিস দিয়ে থাকে, সেগুলো লোন ফ্যাসিলিটিস দিলে কি হবে? আমার প্রডিউস করার ক্ষমতা নেই, গভর্নমেন্ট আমাকে লোন দিয়েছে, ফলে আমি প্রোডাকশনে এসে আমার এক্সপোর্ট বেড়েছে, ফলে দেখা যাবে কি যে আমার এখন আমি আগে আমার সেই সক্ষমতা ছিল না, এখন আমার সেই সক্ষমতা তৈরি হচ্ছে। এক্সপোর্ট প্রমোশন হলো এক্সপোর্টকে বাড়ানোর জন্য গভর্নমেন্টের নানা পলিসি এখানে থাকে। আমরা জানি যে এখন সরকারের এক্সপোর্ট বাড়ানোর জন্য সরকার এখন নানা পলিসি হাতে নিয়েছে। তো সেক্ষেত্রে আমরা এখানে বেশ কয়েকটা এক্সাম্পল দিয়েছি, এটা নিজেরা পড়ে নিলেও হবে। তো এখন আমরা বলছি যে এই যদি এক্সপোর্ট প্রমোট করা হয় তাহলে দেখা যাবে আমার ফরেন আর্নিংস বাড়বে। ফরেন আর্নিং যদি বাড়ে তাহলে অবশ্যই আমার ব্যালেন্স অফ পেমেন্টে যে সেটা গুড ইম্প্যাক্ট ফেলবে, অর্থাৎ আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট যদি আনফেভারেবল কন্ডিশনের দিকে যেতে থাকে তাহলে সেটা ফেভারেবল কন্ডিশনের দিকে যাবে। তো এরপর আমরা বলছি ইম্পোর্ট সাবস্টিটিউশন। এটা আমাদের ভেরি সিম্পল, যেসব গুডস গুলো আমরা বাইরের দেশ থেকে ইম্পোর্ট করি সেগুলো আমরা ডোমেস্টিক্যালি সাবস্টিটিউট করতে চাই, অর্থাৎ আমি এখন সেগুলো ডোমেস্টিক্যালি প্রোডিউস করতে চাই। যদি ডোমেস্টিক্যালি প্রোডাকশন বাড়ে তাহলে দেখা যাবে কি আমার ইম্পোর্ট কমে যাবে। তাই ইম্পোর্ট কমে গেলে ডোমেস্টিক্যালি যে গুড গুলো সেগুলো আমি এখন ইউজ করছি, ফলে দেখা যাবে ইম্পোর্টের জন্য আমার পেমেন্ট কমে গেছে, ফলে আমার ফরেন কারেন্সির উপরে যে প্রেসার সেটা ক্রিয়েট হবে না, ফলে দেখা যাবে কি যে আমার ব্যালেন্স অফ পেমেন্টের উপরে যে একটা চাপ ছিল সেটা এখন আর থাকবে না। তো এখানে আর আমরা এক্সাম্পল একটু কম দিলাম কারণ আমাদের সময় কমে আসছে। এরপর আমরা আসি টার্মস অফ ট্রেড এন্ড ব্যালেন্স অফ পেমেন্ট। তো টার্মস অফ ট্রেড আমরা জানি আমরা একটা দেশের কি পরিমাণ গুডস এর ভিত্তিতে আরেকটা দেশের কি পরিমাণ গুডস অফারিং এর বেসিসে আরেকটা দেশ থেকে কি পরিমাণ গুডস আনতে চাই, অর্থাৎ আমার এক্সপোর্টের ভিত্তিতে কি পরিমাণ গুডস আমি ইম্পোর্ট করতে চাই, সেটাকে আমরা বলি টার্মস অফ ট্রেড। এটাকে আমরা যদি আমরা গ্রস বাটার নিট বাটার টার্মস অফ ট্রেড দেখি তাহলে সেক্ষেত্রে আমরা বলেছিলাম কি
যে এখানে আমাদের ইন্ডেক্স অফ এক্সপোর্ট প্রাইস ডিভাইডেড বাই ইন্ডেক্স অফ ইম্পোর্ট প্রাইস ইনটু 100 দিয়ে আমরা দেখেছিলাম। আর ব্যালেন্স অফ পেমেন্টে আমাদের কি ছিল, অল দ্য ট্রানজাকশনস, কারেন্ট অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, অফিশিয়াল রিজার্ভ অ্যাকাউন্ট, এই সবগুলো যোগ বিয়োগ করে আমরা পেয়েছিলাম ব্যালেন্স অফ পেমেন্ট, যেটার ভ্যালু আমরা পেয়েছিলাম 0। অর্থাৎ আমাদের ব্যালেন্স অফ পেমেন্টটা কারেকশন হয়েছিল অফিশিয়াল রিজার্ভ অ্যাকাউন্টে, যে যা রিজার্ভ থাকবে সেখান থেকে যদি পজিটিভ থাকে সেটাকে আমরা মাইনাস করার জন্য কাউকে লোন দিয়েছিলাম বা সেটা ইনভেস্টমেন্ট করেছিলাম, আর যদি আমাদের মাইনাস থাকে তাহলে বাইরের দেশ থেকে আমাদের ধার করেছিলাম। এটা ছিল আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট। তো এখন কোশ্চেন হলো, এই যে টার্মস অফ ট্রেড যদি ফেভারেবল কন্ডিশনে হয়, তাহলে টার্মস অফ ট্রেড ফেভারেবল হলে তখন তাকে আমরা বলি ইমপ্রুভমেন্ট অফ টার্মস অফ ট্রেড, আর যদি আমাদের আনফেভারেবল হয় তখন তাকে আমরা বলি ওয়ার্সেনিং অফ টার্মস অফ ট্রেড বা ডেটারিয়েশন অফ টার্মস অফ ট্রেড। এখন আমরা বলছি যে এই যে ইমপ্রুভমেন্ট অফ টার্মস অফ ট্রেড, তো এই সংজ্ঞা থেকে যদি আমরা আসি তাহলে ইন্ডেক্স অফ এক্সপোর্ট প্রাইসটা বেশি আর ইন্ডেক্স অফ ইম্পোর্ট প্রাইসটা রিলেটিভলি কম বা চেঞ্জ হয়নি, অথবা ইন্ডেক্স অফ এক্সপোর্ট প্রাইস যে পরিমাণে বেড়েছে তার চেয়ে ইন্ডেক্স অফ ইম্পোর্ট প্রাইস সেই তুলনায় বাড়েনি, ফলে দেখা গেছে কি টার্মস অফ ট্রেডটা বেড়েছে। এখন টার্মস অফ ট্রেড যদি বেড়ে যায়, অর্থাৎ এক্সপোর্ট প্রাইসটা যদি বেড়ে যায়, তাহলে কি আমার ব্যালেন্স অফ পেমেন্ট ভালোর দিকে যায়? আমরা মনে হয় এই কোশ্চেনের আনসার বেশিরভাগই দিতে পারার কথা, কারণ আমরা জানি যে যদি আমার এক্সপোর্ট প্রাইসটা বাড়ে, এক্সপোর্ট প্রাইস বাড়লে আমার বাইরের দেশে যেহেতু গুডসের ডিমান্ডও কমে যেতে পারে, কিন্তু ডিপেন্ড করে যে এটার আমার ভালোর দিকে যাবে না খারাপের দিকে যাবে, এটা ডিপেন্ড করে ইলাস্টিসিটির উপরে। যেমন আমার গুডস গুলো যদি তার না কিনলেই না নয় এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, এক্সপোর্ট প্রাইস যদি বাড়ে তাহলে কিন্তু আমার এক্সপোর্ট ভলিউম কমবে না, তাহলে এক্সপোর্ট ভলিউম খুব বেশি কমবে না, কিন্তু এক্সপোর্ট প্রাইস যদি বাড়ে অনেক বেশি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে কি আমার আর্নিংটা বাড়বে। আর যদি আমি বলি এক্সপোর্ট প্রাইস বেড়ে গেছে, ফলে দেখা যাচ্ছে যে ভলিউমটা অনেক কমে গেছে এক্সপোর্টের, তাহলে দেখা যাবে কি আমার কিন্তু টার্মস ব্যালেন্স অফ পেমেন্টটা তখন খারাপের দিকে যাবে। আর এখন আমরা বলছি কি ওয়ার্সেনিং অফ টার্মস অফ ট্রেড, অর্থাৎ যদি আমার এক্সপোর্ট প্রাইসটা কমে যায় বা ইম্পোর্ট প্রাইসটা বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে যে আমার গুডস গুলো আগের চাইতে সেই সব দেশে বেশি বেশি তারা পারচেজ করতে চায়। যদি বেশি বেশি পারচেজ করতে চায়, তাহলে দেখা যাবে কি এক্সপোর্ট ভলিউমটা যদি অনেক বেশি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ব্যালেন্স অফ পেমেন্টটা ভালোর দিকে যাবে। আর যদি সেই অনুপাতে না বাড়ে, তাহলে দেখা যাবে কি যে আমার আমার ব্যালেন্স অফ পেমেন্টের খারাপের দিকে যাবে। তো এরপরে আমরা এখান থেকে আমাদের ওই রকমই ব্যাখ্যা দিয়েছি, আমরা এটা নিজেরা একটু করে নিলেই এটা তখন বোঝা যাবে। এটা ডিপেন্ড করে আমার কি পরিমাণ ভলিউম বাড়ছে নাকি কমছে। তো ভলিউমের উপরে ডিপেন্ড করে, সাথে সাথে প্রাইসটাও আমার গুরুত্বপূর্ণ। তো যদি এখানে কোশ্চেন থাকে আমরা এখানে আবার আসবো। তো আজকের আমরা এখানে শেষ করছি, এখন আমরা কোশ্চেনে যাব। কোশ্চেনের জন্য আমরা 4 মিনিটের মতো সময় পাবো। তো কোশ্চেন থাকলে করতে পারবো, 5 মিনিটের মতো সময় পাবো। স্যার এক্সচেঞ্জ কন্ট্রোলের পয়েন্ট আরেকবার একটু এক্সপ্লেইন করবেন? তুমি আমার একটু বুঝাও, তাহলে ক্লিয়ার হবে। স্যার কি বুঝাবো? এক্সচেঞ্জ কন্ট্রোল হলো, এক্সচেঞ্জ কন্ট্রোল বলতে আমাদের মাথায় মনে হচ্ছে যে এক্সচেঞ্জ রেটটাকে আমি নির্দিষ্ট একটা সীমার মধ্যে রাখতে চাই। তো সেক্ষেত্রে আমাদের এক্সচেঞ্জ কন্ট্রোলটা হলো আমার কাছে যে ফরেন কারেন্সির এক্সচেঞ্জ আছে, ফরেন এক্সচেঞ্জ আছে আমার কাছে, যা আমি সেটা কিসের মাধ্যমে পেয়েছি, আমার কাছে এনলিস্টেড এক্সপোর্টাররা আছে, অর্থাৎ আমি যারা এক্সপোর্ট করে তাদেরকে লিস্ট আমি রেখে দিয়েছি, বলে দিয়েছি যে তুমি যদি 1 টাকাও বাইরের দেশে এক্সপোর্ট করো, $1 সেটাও আমার কাছে জমা থাকবে, তাহলে কি পরিমাণ এক্সপোর্ট থেকে আমি আর্ন করেছি সেটা আমি জানি। ঠিক আছে, তাহলে এর বেসিসে আমি বললাম যে এইবার যারা ইম্পোর্ট করবে ইচ্ছা মতো ইম্পোর্ট করা যাবে না, কারণ ইচ্ছা মতো ইম্পোর্ট করলে আমার কাছে যা আছে ইনকাম তার চেয়ে যদি বেশি যদি তারা ইম্পোর্ট করতে চায়, তাহলে তো বাইরের কাছ থেকে আমার ধার করতে হবে, তাই না? সেক্ষেত্রে আমি কি বললাম, রেশন করে দিলাম যে তুমি এর বেশি ইম্পোর্ট করতে পারবে না, ইম্পোর্ট করতে তুমি যদি এর বেশি ইম্পোর্ট করো তাহলে আমার ওই পকেটে যা আছে সব ফাঁকা হয়ে যাবে, অর্থাৎ আমার কাছে যে রিজার্ভ আছে এক্সপোর্টারদের দিক থেকে যা রিজার্ভ পেয়েছিলাম সেটা এখন আর কিন্তু থাকবে। তাহলে দেখা যাবে কি যে তখন আমার ওই ব্যালেন্স অফ পেমেন্টের অবস্থা এমনি তো ডিসইকুইলিব্রিয়াম আছে, সেজন্যই তো আমি এক্সচেঞ্জ কন্ট্রোল করতে চাই, তা নাহলে বেশি কোনো কান্ট্রি দেখা যায় এক্সচেঞ্জ কন্ট্রোল করতে চায় না। তো সেক্ষেত্রে দেখা যাবে কি যে তখন আমাদের ওই আমি যদি ইচ্ছা মতো ইম্পোর্ট করতে যাই, তখন আমার বাইরে থেকে ধার করে আনতে হবে, তখন আবার ব্যালেন্স অফ পেমেন্ট আবার খারাপের দিকে যাবে। তো সেক্ষেত্রে আমি বলে দিলাম কি তোমরা রেশন করে দিলাম, যে এর বেশি তোমরা ইম্পোর্ট করতে পারবে না। বুঝা গেছে? রেশন করে দিলে তখন দেখা যাবে কি যে ওই আমার কাছে যা আছে তার ভিত্তিতে আমি একটা বাজেট করলাম যে এর বেশি কেউ ইম্পোর্ট করতে পারবে না, এই পরিমাণ বাজেট দেয়া আছে তোমাদের জন্য, তুমি এইটুকু পারবা, তুমি এইটুকু পারবা, তুমি এইটুকু পারবা, কারণ ইম্পোর্ট করতে গেলে তো আমাদেরকে পে করে দিতে হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন। তুমি ছাড়া আর সবার মুখ কি বন্ধ নাকি? জানি না স্যার, কেউ তো কিছু বলে না। রাখি কোশ্চেন করো। হোয়ার ইজ রাখি? গেল কই? আর কারো কোশ্চেন থাকলে বলো কোথাও। স্যার কোশ্চেন নাই। ও ফাইন, শুনে ভালো লাগলো। এরপর আর কি আছে? সুমাইয়া আক্তার, একে আমি চিনি না, তুমি বলো। মুখ খুলো,
নাকি অন্য কাজে গেছে আচ্ছা স্যার, ক্লাসে ঢুকে? বলো। স্যার এই যে গভর্নমেন্ট যে মার্কেট থেকে ডলার অথবা টাকা তুলে নেয় এই জিনিসটা মানে কিভাবে হয়? সেন্ট্রাল ব্যাংক যখন দেখে যে ডলারের মার্কেটে হিউজ সাপ্লাই আছে, তার অর্থ কি বাইরে থেকে প্রচুর রেমিটেন্স আসছে, তখন সে কি করে মার্কেটে ফরেন এক্সচেঞ্জ মার্কেট আছে, যেমন তোমার বিভিন্ন ব্যাংকগুলো ফরেন এক্সচেঞ্জ মার্কেট হিসেবে কাজ করে। এই কি জানি অগ্রণী ব্যাংক, সোনালী ব্যাংক, আরো কিছু কিছু ব্যাংক আছে, বেসরকারি ব্যাংকও আছে। তখন গভর্নমেন্ট তাদের কাছে, তখন এরা বলে কি আমার কাছে তো অনেক ডলার আছে, আমার তো এখন টাকা দরকার, কারণ আমার তো দেশে লোন দিতে হবে, ঠিক আছে? তখন ওরা গভর্নমেন্টের কাছে টাকা ডিমান্ড করে। তখন দেখা যায় কি গভর্নমেন্ট ওই টাকা দেয়, আর ডলার মার্কেট থেকে কি করে, ডলার যখন তুলে নেয় আর টাকা মার্কেটে ছেড়ে দেয়, তখন টাকার পরিমাণ বেড়ে যায়। ইকোনমিতে যখন ডলার কমে যায় আর টাকা বেড়ে যায়, তখন টাকার দাম কমে যায়। ভেরি সিম্পল। সারা বাংলাদেশে যদি আমিতে ভরে যাই, মানে আমি টিচার হিসাবে, তাহলে আমার ভ্যালু কমতে কমতে জিরোতে চলে আসবে। এরকম টাকা যদি বেড়ে যায় ডলারের ভিত্তিতে, তাহলে কি ডলারের দাম বাড়তে বাড়তে অনেক উপরে উঠে যাবে, আর টাকার দাম কমতে কমতে অনেক নিচে নেমে যাবে। এইভাবে আর কি সরকার করে। এটা মূলত যে শুধু ব্যাংক থেকে তুলে নেয় তা না, এটা আবার সরকার বন্ড, আবার নানা রকম ওই যে কি জানি বলে এটাকে, ও হ্যাঁ, ওই একটাই পলিসি আর কি। আবার ইন্টারেস্ট রেট দিয়েও দেখা যায় যে সরকার অনেকটা ইয়ে করে থাকে আর কি, যে কারেন্সির ভ্যালু কিভাবে বাড়ানো যায় কমানো যায়। যেমন দেখো যে ইন্টারেস্ট রেট যখন যদি সরকার বাড়িয়ে দেয়, তখন বাইরের দেশ থেকে কিন্তু ডলারের সাপ্লাই বাংলাদেশে প্রচুর আসে। ডলারের সাপ্লাই যখন আসে তখন কিন্তু টাকার দাম কমে যায়। আবার যদি বলি ইন্টারেস্ট রেট কমিয়ে দিয়েছে, সবাই মার্কেট থেকে বের হয়ে যায়, কারণ তখন কিন্তু ফরেন যারা ইনভেস্ট করতে চায় বাংলাদেশের বিভিন্ন সিকিউরিটিজ বন্ডে বা শেয়ার মার্কেটে, তখন কিন্তু তারা বাংলাদেশ থেকে টাকা তুলে নিয়ে চলে যাবে, কারণ বাংলাদেশের মার্কেটের রেট কম। বা ব্যাংকগুলোতে রাখলে যদি ইন্টারেস্ট কম থাকে, তখন দেখা যাবে কি ব্যাংকগুলোতে ইন্টারেস্ট কম, আমি এখন আমেরিকার ব্যাংকে ইনভেস্টমেন্ট করবো, বাংলাদেশ থেকে সব তুলে নিয়ে যেয়ে ডলারে ভাঙিয়ে আমি আমেরিকা চলে যাবো। তো এইভাবে গভর্নমেন্ট করে আর কি। তো মূলত এই যে ফরেন কারেন্সি রিজার্ভ দিয়ে মূলত গভর্নমেন্ট দেশি মার্কেটটাকে কন্ট্রোল করে, অর্থাৎ ফরেন কারেন্সি বাই করে আবার ফরেন কারেন্সি সেল করে। এই বাই আর সেলিং এর মাধ্যমে গভর্নমেন্ট মার্কেটে অ্যাপ্রিসিয়েশন বা ডেপ্রিসিয়েশন করে, ডিপ্রিসিয়েশন। তো মূলত অ্যাপ্রিসিয়েশন তো করে না, মূলত সব গভর্নমেন্টের টার্গেট থাকে ডিপ্রিসিয়েশন, সরি ডিভ্যালুয়েশন, সরি এই যে ডিভ্যালুয়েশন আর এই ডিভ্যালুয়েশন ভ্যালু কমিয়ে দেয় আর কি। প্রত্যেকের টার্গেট থাকে ভ্যালু কমানো কারেন্সির, প্রত্যেক দেশ। এটা নিয়ে আমরা আলোচনা করবো চ্যাপ্টার 6 এ সম্ভবত। এই ডিভ্যালু করার পরে ইকোনমিতে কি ঘটেছিল, তারপরে থেকে আইএমএফ এর জন্ম হয়েছে আর কি, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের। ঠিক আছে, তো আমরা সেখান থেকে আমরা এটা দেখাবো। আমাদের আর আজকে সময় নেই। আর কোথাও কোশ্চেন থাকলে বলো, কোশ্চেন থাকলে করো। স্যার নেই আর। আচ্ছা, তাহলে আমরা আপাতত এখানে শেষ করে দিলাম। এরপরে আমরা চ্যাপ্টার 3 শুরু করব। আর যে পর্যন্ত পড়ানো হয়েছে এই পর্যন্ত আশা করি পড়ে রাখবো, নাহলে পরে কিন্তু বিপদে পড়বো। তোমাদের কিন্তু পরীক্ষা ঠিক মতোই হবে। জি স্যার। ওকে।